আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। শনিবার দুপুরে আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে গেল জুলাই জাতীয় সম্মেলন। প্রিয় দর্শক শ্রোতা, এই জুলাই জাতীয় সম্মেলনের আয়োজক ছিল জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা নামক দুটো সংগঠন। তো সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ আরও অনেকে বক্তব্য রেখেছিলেন। আপনারা কেউ কেউ হয়তো সেই বক্তব্য ইতিমধ্যে শুনেওছেন। তো আমি বিশেষভাবে এই এপিসোডে কথা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে। তো আজ তিনি যে বক্তব্য রাখলেন, জ্বালাময়ী যাকে বলে তেমন একটি বক্তব্য। তো সরকারি দলের নেতাকর্মীরা সাধারণত একটু ঝিমিয়ে পড়ে, কারণ তাদের আন্দোলন সংগ্রাম করতে হয় না। তো সালাউদ্দিন আহমেদের আজকের এই বক্তব্য নিঃসন্দেহে বিএনপির ঝিমিয়ে পড়া নেতাকর্মীকে উজ্জীবিত করে থাকবে। তো তার সেই বক্তব্যকে আমি দুভাগে ভাগ করে আলাপ করব প্রিয় দর্শক শ্রোতা, এবং বক্তব্যটি নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি সবাইকে অনুরোধ করব সঙ্গে থাকবার জন্য। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই বক্তব্য ভালো লাগা সাপেক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ফিরে আসছি আলোচনায় প্রিয় দর্শক শ্রোতা। যেটি বলছিলাম, আমি বক্তব্যকে দুভাগে ভাগ করে আলাপ করব। প্রথম ভাগটি আমি তার প্রশংসা করব, কারণ এই বক্তব্যের সঙ্গে আমি এবং আপনারা সবাই একমত, আমি নিশ্চিত। আর দ্বিতীয় ভাগটি নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তার বক্তব্যের সেকেন্ড ফেজ, যেটি আমার বিবেচনায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে তার এই বক্তব্য। তো সেই প্রশ্নগুলো কি কি হতে পারে, ইতিমধ্যে জনপরিসরে কিছু প্রশ্ন উঠেছেও তার বক্তব্যকে কেন্দ্র করে, সেইটি দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। তো প্রথম ধাপে যদি আলোচনা করি তাহলে তার বক্তব্য, যেটি আমি প্রশংসা করব বলেছিলাম, তো সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের সূচনা পর্ব থেকে শুরু করে বিভিন্ন আলাপে এক পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন। তো তিনি সেখানে বলেছেন হাসিনার নৃশংসতা, আওয়ামী লীগ সরকারের বর্বরতা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এইসব করবার পরও হাসিনার কোনো অনুশোচনা ছিল না, কিংবা দল হিসেবে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। নিরেট সত্যি কথা, আমরা সবাই এই কথাই বিশ্বাস করি। আমরা বিস্মিত, আমরা দুঃখিত আওয়ামী লীগের এবং হাসিনার এই আচরণে। সেটি তো নাই অনুশোচনা। সালাউদ্দিন আহমেদ বললেন যে তিনি ভারতে থেকে এই নতুন সরকারকে উৎখাত করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তো নিশ্চয়ই আমরা অবগত আছি কম বেশি এই চেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে হয়েছে। ডক্টর ইউনূসের সরকারকেও হাসিনা উৎখাত করবার চেষ্টা করেছে। হাসিনার সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীরা দেশি বিদেশি এই চেষ্টা করেছে। আর এখন বিএনপি সরকারকে ঝামেলায় ফেলবার চেষ্টা করবে, এতে আমরা অবাক হই না। তো এই পর্যন্ত সবই ঠিক আছে। এবং তিনি এইটিও বললেন যে জুলাই যোদ্ধাদের নানা রকম তকমা দিচ্ছে হাসিনা, তাদেরকে অপরাধী বানাবার চেষ্টা করছে, দেশদ্রোহী বানাবার চেষ্টা করছে। এইসবের তিনি নিন্দা করলেন। তার সঙ্গে গলা মিলিয়ে নিশ্চয়ই আমরাও নিন্দা করব। এগুলো নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয় কাজ বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার পক্ষে। আচ্ছা, তো এর বাইরে দ্বিতীয় ফেজে এখন কথা বলবো। দ্বিতীয় ফেজে তিনি যেই কথাগুলো বলেছেন সেইটিকে এরকম টাইটেল দেওয়া যেতে পারে, পর্দার অন্তরালের কিছু কথা অবমুক্ত করতে চাই। এরকম ভূমিকা নিয়ে তিনি কিছু কথা বলেছেন জুলাই অভ্যুত্থান সম্পর্কে, জুলাই অভ্যুত্থানের সফলতা, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব, নানা বিষয়ে কথা বলেছেন। তো এক এক করে দেখব তার বক্তব্যগুলো সেখানে কি ছিল। আচ্ছা, তিনি শুরুতেই বলেছেন, আমি আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো জুলাইয়ের মতো একটি অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। প্রিয় দর্শক শ্রোতা, এই লাইনটি তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণের দাবি রাখে। তিনি বললেন, আমি এবং আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই নির্বাসিত ছিলাম, আল্লাহর কি অশেষ মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম জুলাই অভ্যুত্থান সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি তাই মনে হয়? জুলাই অভ্যুত্থান, জনাব সালাউদ্দিন আহমেদ যিনি অভ্যুত্থান সফল হবার পরেই বাংলাদেশে এসেছিলেন,
তো ভারতের সেই শিলংয়ে থেকে তিনি কি করে সেখানে নির্বাসনে থেকে তিনি বললেন বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান সফল করবার পেছনে কাজ করলেন কিংবা কলকাঠি নাড়লেন? সেখানে তো তার ভারত সরকারের নিবিড় তত্ত্বাবধানে থাকবার কথা, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আমরা বিশ্বাস করি, কারণ তিনি গুম হয়েছিলেন আমরা যতদূর জানি। তাহলে সেখানে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান শেখ হাসিনার সরকারকে হটিয়ে, যেই সরকার কিনা নরেন্দ্র মোদীর এবং ভারতের সবচেয়ে প্রিয় সরকার, ভারতের সবচেয়ে প্রিয় সরকার, সেই সরকারকে কি করে হটাতে পারবেন তিনি সেখানে বসে, শিলংয়ে বসে? এত স্বাধীনতা কি তাকে তারা ভারতীয়রা তাকে দিয়েছিলেন? এই প্রশ্নটি কিন্তু উত্থাপিত হয় যুক্তিসঙ্গতভাবে। আচ্ছা, তিনি আরও বলেছেন কোনোদিন আমরা ঘুমাইনি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এই বহুবচনটি লক্ষ্য করব, কোনোদিন আমরা ঘুমাইনি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিচ্ছেন, যেহেতু বলেছেন আমরা দুজনে নির্বাসিত ছিলাম। 24 ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করে জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনকে একটি পর্যায় পর্যন্ত নিয়ে এসেছি। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য প্রিয় দর্শক শ্রোতা। প্রথমেই বলেছেন যে কোনোদিন ঘুমাইনি, 24 ঘন্টা কোঅর্ডিনেশন করেছি। কার সঙ্গে কোঅর্ডিনেশন করেছেন? প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে। তিনি কোথায় ছিলেন? যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। তাহলে তার পক্ষে সেখানে বসে যে কোনো লোকের সঙ্গে কথা বলা, পরামর্শ করা, অনেক সময় তিনি ডিজিটালি যুক্ত হয়ে বাংলাদেশে বিএনপির বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়েছেন, সেগুলো সম্ভব ছিল। কিন্তু ভারতীয় বাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের, ভারতীয় ডিপ স্টেটের নিবিড় পর্যবেক্ষণে থেকে গুম হওয়া মানুষ সালাউদ্দিন আহমেদ কি করে কোঅর্ডিনেশন করলেন 24 ঘন্টা না ঘুমিয়ে তারা জনাব তারেক রহমানের সঙ্গে কিংবা বিএনপির অন্য কোনো নেতৃস্থানীয়দের সঙ্গে যুক্তরাজ্যে কিংবা বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্য প্রান্তে? সেইটি করা কি প্র্যাকটিক্যালি সম্ভব ছিল? এই প্রশ্নটি কিন্তু উত্থাপিত হয় যুক্তিসঙ্গতভাবে। কিভাবে তিনি 24 ঘন্টা কোঅর্ডিনেশন করলেন? যদি তাই সত্যি হয়, তাহলে তিনি ভারতে গুম হয়ে গিয়েছিলেন বা তাকে গুম করা হয়েছিল, সেটি মিথ্যে। দুটোর কোনো একটি মিথ্যে হতে হবে, দুটো একই সঙ্গে সত্য হতে পারে না, কোনো ব্যবস্থা নেই। কারণ এই বক্তব্য পরস্পর বিরোধী, স্ববিরোধী। হয় তিনি গুম হননি, নিজের ইচ্ছায় ভারতে গিয়েছিলেন, আর নিজের ইচ্ছায় গেলে তিনি সেখানে বসে যে কোনো কিছুই করতে পারবেন, যে কারোর সঙ্গে কোঅর্ডিনেশন করতে পারবেন, ভারতের ডিপ স্টেটের কিংবা গোয়েন্দা সংস্থার কিছু করবার নেই। অথবা তিনি সত্যিকার অর্থে গুম হয়েছিলেন, তাকে ভারতীয়রা গুম করেছিল হাসিনার গ্রিন সিগন্যালে, এবং গুম হওয়া অবস্থায় তার পক্ষে ভারতীয়দের তত্ত্বাবধানে থেকে কারোর সঙ্গে নিবিড় যোগাযোগ করা, কোঅর্ডিনেশন করা সম্ভব ছিল না। এই অংশটুকু অসত্য, এটি সত্যি না। দুটো একসঙ্গে সত্যি হতেই পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি সিম্পল প্রশ্ন, তার এই বক্তব্য থেকে উত্থাপিত হয়, এবং যে কেউ এই প্রশ্নটি উত্থাপন করবেন, যে কারো মাথায় এই প্রশ্নটি ক্লিক করবে যে গুম হওয়া একজন ব্যক্তি যার জন্য আমরা সবাই দুঃখিত ছিলাম, সালাউদ্দিন আহমেদের এই দুর্দশা, তাকে যখন উত্তরা থেকে নিয়ে যাওয়া হলো, তার যখন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না, পরে তাকে যখন মেঘালয়ের কোনো একটি জঙ্গলে কিংবা একটি বনাঞ্চলে পাওয়া গেল, উদ্ভ্রান্ত অবস্থায়, দিগ্ভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করছিলেন, সেই সব খবর যখন গণমাধ্যমে আসলো, পুরো দেশের মানুষ আমরা তার জন্য কষ্ট পেয়েছি, তার জন্য খারাপ লেগেছে আমাদের। তো এখন তিনি নিজের পরিস্থিতি ঘোলাটে করলেন। এর আগেও কিন্তু তার ভারতে বসবাস, তারপর জুলাই অভ্যুত্থান সফল হবার পরেও সঙ্গে সঙ্গে আসতে না পারা কিংবা না আসা, এইসব বিষয়ে নানা রকম প্রশ্ন বিভিন্ন সময় উত্থাপিত হয়েছে। অনেকের কাছে অনেক রকমের ধোঁয়াশা এখনও আছে, অনেক প্রশ্নের উত্তর অনেকেই পাননি। তো তাই নতুন করে তিনি আবার সেই সব প্রশ্ন সামনে নিয়ে আসলেন এই বক্তব্যের মাধ্যমে। সো আমি জানি না কেন তার এই বক্তব্য দিতে হলো, স্ববিরোধী বক্তব্য। তিনি এটি দিয়ে কি বুঝিয়েছিলেন তিনি হয়তো ভালো বলতে পারবেন। ভবিষ্যতে আবার কোনো বক্তব্যে তিনি হয়তো এই ধোঁয়াশা পরিষ্কার করবেন, আমার বিশ্বাস। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, তিনি তার বক্তব্যে আরও বলছিলেন যে 3-4 তারিখ যখন আমরা নৈতিক সমর্থন দিলাম, অর্থাৎ বিএনপি জুলাই যোদ্ধাদের নৈতিক সমর্থন দিয়েছে। জুলাই যোদ্ধারা তখন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং তাদের প্রথম দফায় আন্দোলন ছিল আসলে কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ কোটা বৈষম্য দূর করা, এই ছিল তাদের আন্দোলন। এটি সত্যি কথা। তো তিনি বললেন 3-4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন দিলাম,
এবং তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি আন্দোলনকে সমর্থন দিয়ে যেদিন আমরা 16 জুলাই পর্যন্ত পৌঁছলাম, সেদিন আমার নেতা বলেছেন দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে সমস্যার সমাধান হবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, 3-4 তারিখে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি, তিনি বললেন। আবার তিনি বলছেন যে 16 জুলাই পর্যন্ত যখন আমরা পৌঁছলাম তখন তারেক রহমান বলেছেন দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। কিন্তু 3-4 তারিখে কিন্তু পোস্ট ডেটে জুলাইয়ের 3-4 তারিখে আগস্টের 3-4 তারিখে নৈতিক সমর্থন দিলাম। তাহলে 3-4 তারিখে নৈতিক সমর্থন দিলেন, পোস্ট ডেটেড সেটি নৈতিক সমর্থন। আর 16 জুলাই পর্যন্ত একটি পর্যায়ে পৌঁছে গেলেন, সেটি প্রিডেটেড, অর্থাৎ আগেই হয়েছে বিষয়টি। নৈতিক সমর্থন দেওয়ার আগেই 16 জুলাইতে একটি পর্যায়ে তারা পৌঁছেছিলেন। আচ্ছা, এরপর দেখি তিনি কি বলেন তার পরবর্তী অংশ বক্তব্যে। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিলেন আমাদের কোনো রাজনৈতিক দাবি নেই, আমাদের দাবি কোটা বৈষম্য দূর করতে হবে। আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, তার এই বক্তব্যটি খুব খেয়াল করে শুনতে হবে আমাদের এবং বোঝার চেষ্টা করতে হবে। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিলেন আমাদের কোনো রাজনৈতিক দাবি নেই, আমাদের দাবি কোটা বৈষম্য দূর করতে হবে। তার এই কথা নিরেট সত্যি কথা। নিশ্চয়ই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছিলেন, শুরুতে তাদের দাবি তো কোটা বৈষম্য দূর করবার বিষয় ছিল, সরকার পতনের দাবি তাদের ছিল না। হাসিনা যখন দমন পীড়ন শুরু করেন, হাসিনা যখন ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেন, তখন থেকে আস্তে আস্তে আন্দোলন সামনের দিকে বেগবান হতে থাকলো। এবং হাসিনা যখন দমন পীড়ন করলেন, হত্যাকাণ্ড শুরু করলেন, তখন শুধু ছাত্ররা না, সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিলেন। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাস্তায় নেমে এসেছিলেন, সুশীল সমাজ রাস্তায় নেমে এসেছিলেন। কে রাস্তায় নেমে আসেননি? হ্যাঁ, বিএনপিও সেই ভিড়ে ছিল। বলছি না এত জনতার ভিড়ে বিএনপিও ছিল না, নিশ্চয়ই ছিল বিএনপি। বিএনপির নেতাকর্মীরাও ছিলেন, ছাত্রদল, যুবদল, মূল দল কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনের, নিশ্চয়ই তারাও ছিলেন, যেহেতু পুরো দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এই ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে। আচ্ছা, এইবার দেখি তিনি কি বলছেন। আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, তাদের সাহস তো থাকবার কথা না, কারণ তারা তো সরকার পতন শুরুতে চায়নি। তাদের আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ কোটা বৈষম্য দূর করবার এক দফা নিয়ে তারা শুরু করেছিলেন। পরিস্থিতি ঘোলাটে হয়েছে হাসিনার কারণে, হাসিনার অসহিষ্ণুতার কারণে, হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তহীনতার কারণে এবং আওয়ামী কুচক্রী বাকশালীদের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের ভুল সিদ্ধান্তের কারণে। পরে ছাত্রদের দাবিও হয়ে ওঠে এক দফা। তো ছাত্ররা নিশ্চয়ই লন্ডন থেকে তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে এখন আর কোটা বিরোধী দরকার নেই, এখন এক দফা। সেটির জন্য আমাদের ছাত্র সমাজকে অপেক্ষা করেছিলেন, বাংলাদেশের কোটি মানুষ কি সেটির জন্য অপেক্ষা করেছিলেন? এই আন্দোলনের সঙ্গে আমারও সম্পৃক্ততা আছে কোনো না কোনো পর্যায়ে। আমাদের কাছে তো কখনো এই খবর পৌঁছয়নি যে লন্ডন থেকে তারেক রহমান সাহেব গ্রিন সিগন্যাল দিয়েছেন, তাই আন্দোলন বেগবান হয়েছে, তাই আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। এমন খবর তো কোনোদিন আমাদের কাছে ছিল না। যা ঘটেছে সামনেই ঘটেছে। আমরা দেখেছি কিভাবে প্রাণের মায়া ত্যাগ করে জুলাই যোদ্ধারা, যার কথা পরোক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে যেসব জুলাই যোদ্ধারা নেতৃত্বের দাবি করেন, নিশ্চয়ই তারা নেতৃত্বের দাবি করবেন, কারণ জীবন, প্রাণ, বুক সামনে পেতে দিয়েছিলেন তারাই। তিনি সেটি স্বীকার করেছেন। তার বক্তব্যের আগের অংশে তিনি বলেছিলেন যে আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করে জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয় আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে আসি। তার সে কথাকেও যদি সত্যি ধরি নেই যে নেতাকর্মীদের তিনি উজ্জীবিত করে, তিনি তো পারেননি, তার পক্ষে বাংলাদেশে অন্যরা করেছে, তাদের উজ্জীবিত করে জুলাই যোদ্ধাদের সামনে রেখে তারা অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। তো অরাজনৈতিক পরিচয়ে পেছনে থেকে যদি আন্দোলনে অংশগ্রহণ করেন, তাহলে জীবনের ঝুঁকি তো জুলাই যোদ্ধারাই নিয়েছে, যাদের আমরা দেখেছি, সার্জিস, হাসনাত, নাহিদ, এদের আমরা দেখেছি এরা কি পরিমাণ মার খেয়েছিল ডিবির হাতে, কিভাবে ডিবিতে এরা তাদের করুণ দশা আমাদের এখনো সেই ছবি চোখে ভাসে।
তাহলে ঝুঁকি তো তারা নিয়েছিলেন, তাদের জীবনের ঝুঁকি ছিল প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিন। তাহলে যারা জীবনের ঝুঁকি নিয়েছিলেন, যারা সম্মুখ সারিতে ছিলেন, তিনিই বললেন যে তারা পেছনে ছিলেন অরাজনৈতিক পরিচয়ে। তাহলে যারা সামনে ছিলেন তাদের ঝুঁকি বেশি ছিল, তারা বুক পেতে দিয়েছিলেন, তাদের জীবনের ঝুঁকি ছিল। তাহলে তারাই তো নেতৃত্ব দেবেন, তারাই তো নেতৃত্ব দাবি করবেন। এটি তো স্বাভাবিক, এটি তো কারো করুণা না। আজকে নাহিদ, সার্জিস, হাসনাতরা যেই জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, তারা একটি দলও করেছেন, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো এইটি কারো দয়া না, এটি তারা ফিল করেছেন। তাদের সংগঠিত হওয়া দরকার, তাদের একটি রাজনৈতিক শক্তি থাকা দরকার, রাজনৈতিক পরিচয় থাকা দরকার। তারা দল করেছেন এবং তারা তাদের দলের নেতৃত্বে আছেন। শুধু দলের নেতৃত্বেই নেই, তারা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবার চিন্তা করছেন এবং তাদের কারো কারো সেই যোগ্যতা আছে। তো এখন তিনি আবার শেষ করেছেন তার বক্তব্য এইভাবে, এই অংশে, সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করা হয় তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। প্রিয় দর্শক শ্রোতা, তিনি মেন করছেন বিশেষভাবে এনসিপির কথা বলি, যে এনসিপির নেতৃবৃন্দ মাঝে মধ্যে তাদের বক্তব্য বিবৃতিতে এই দাবিটি উঠে আসে যে তারা জুলাই যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা, তাদের অবদানের কথা তাদের দল থেকে বলা হয়। তো সালাউদ্দিন আহমেদ হয়তো সেটি ইঙ্গিত করছেন। তো তিনি বলছেন যে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন তৈরি করা হয় তাহলে ক্রেডিট দিতে হবে বিএনপিকে, ছাত্রদলকে, যুবদলকে, কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, বিএনপি। তো যারা পেছনে থেকে জীবনের ঝুঁকি না নিয়ে অরাজনৈতিক পরিচয়ে গুপ্ত হয়ে কিংবা সুপ্ত হয়ে, গুপ্ত সুপ্তে আবার তাদের আপত্তি, সো তারা গুপ্ত সুপ্ত বলেন ছাত্র শিবিরকে, জামায়াত ইসলামীকে। এটি বললে তাদের সুবিধা হয়, তাদেরকে একটু কোণঠাসা করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, যখন তিনি বলেন যে অরাজনৈতিক পরিচয়ে আমরা ছিলাম, পেছনে ছিলাম, জুলাই যোদ্ধাদের সামনে এগিয়ে দিয়েছি, তাহলে তারাও তো গুপ্ত, তারাও তো সুপ্ত। তাদের এই ভূমিকা তো গুপ্ত সুপ্তের ভূমিকা। হ্যাঁ, আমি মাইন্ড করি না, এটি একটি স্ট্র্যাটেজি। ছাত্র শিবির, জামায়াত ইসলাম যদি গুপ্ত সুপ্ত হয়ে থাকে, সেটিও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ নানা রকমের স্ট্র্যাটেজি নেয়। রাজনৈতিক দলগুলো কখনো আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, কখনো ওভারগ্রাউন্ড হয়ে যায়, কখনো প্রকাশ্য হয়ে যায়, কখনো সুপ্ত হয়ে যায়, কখনো গুপ্ত হয়ে যায়, কখনো অদৃশ্য হয়ে যায়। অতীতে অনেকবার ঘটেছে অনেক রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষভাবে যারা কেইডার বেসড রাজনীতি করে তাদের তো অনেকবার হয়েছে। এমনকি কমিউনিস্ট পার্টি যারা করেন, কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত, অতীতের কথা বলি, অনেক পেছনে ফিরে গেলে আমরা সেই সব আন্দোলনগুলো কীভাবে হয়েছে, গুপ্ত সুপ্ত, কে নেতৃত্ব দিচ্ছেন অনেক সময় বোঝা যায়নি। এইটি পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে, বাট এইটি নিয়ে বিএনপির পক্ষ থেকে কম পানি ঘোলা করা হয়নি। তো এখন তিনি দাবি করলেন যে তারা অরাজনৈতিক পরিচয়ে পেছনে ছিলেন, তার মানে গুপ্ত অবস্থানে ছিলেন, এবং তাদেরকে চাইলে আমরা সুপ্তও বলতে পারি। যাই হোক, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তিনি এই আলোচনা কেন উস্কে দিলেন নতুন করে, কেন প্রয়োজন হলো আজ এটি বলার, বিএনপির ভূমিকা কতটুকু? তো ইদানিং সংসদে তারা ৭১ নিয়ে চর্বিত চর্বণ করছেন। এমপিরা ব্যস্ত হয়ে পড়েছেন কার চাইতে কে জোরালো বক্তব্য দিতে পারেন জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে, কিংবা বিএনপির শক্তিশালী ভূমিকা নিয়ে। ৭১-এ তারা কতটা শক্তিশালী ভূমিকা পালন করেছেন, পক্ষান্তরে জামায়াত কি করেনি, এবং জামায়াত কিভাবে স্বাধীনতা বিরোধিতা করেছে। তো সেই বক্তব্য তারা অনেক জোরালোভাবে প্রচার করছিলেন। তো অনেকের ধারণা যে হাসিনা যেহেতু তাদেরকে সন্ত্রাসী সংগঠন, তারপর জামায়াতের সঙ্গে যুক্ত করে জঙ্গি, এইসব টাইটেল দিয়ে গেছে, তো হীনমন্যতা বোধ থেকে বিএনপি এখন বারবার ৭১-কে সামনে নিয়ে এসে মুক্তিযুদ্ধকে ক্যাশ ইন করতে চাইছে, তাদের সেই বদনাম ঘুচিয়ে ফেলবার জন্য। আত্মবিশ্বাসের অভাব থেকে, হীনমন্যতা বোধ থেকে তারা বারবার ৭১-কে সামনে নিয়ে আসছে। তো আসার কথা এই যে সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে তার ভাষণে বলেছেন সুস্পষ্টভাবে যে আমরা অতীতে ফিরে যেতে চাই না, আমরা ভবিষ্যতের রাজনীতি করতে চাই, মানুষ আমাদের কাছে ভবিষ্যতের রাজনীতি শুনতে চায়। তো আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এবং আমি এটি নিয়ে এপিসোডও করেছি। এটি সত্যি কথা, তিনি চমৎকার কথা বলেছেন, এবং তিনি দলের এমপিদের থামিয়ে দিয়েছেন যাতে তারা ৭১-এর পেছনে পড়ে না থাকেন, ভবিষ্যতের রাজনীতি করেন, দেশের কথা বলেন, জনগণের কথা বলেন, মানুষের কথা বলেন। তো জনাব সালাউদ্দিন আহমেদ পুরনো আলোচনা আবার উস্কে দিলেন। তো এইটি হয়তো আরও বেশ কিছুদিন ধরে চলবে। আমরা ভবিষ্যতে তিনি এই আলোচনার আজকের বক্তব্যের কি ব্যাখ্যা দেন সেটি জানবার জন্য আমরা অপেক্ষা করছি। হয়তো আমরা কালকের মধ্যেই এনসিপির প্রতিক্রিয়া পেয়ে যাব।
বা অন্যান্য জুলাই যোদ্ধাদের যেসব সংগঠন আছে তারা কি ভাবছে তার বক্তব্য সম্পর্কে, সেই সব বিষয়ে আমরা হয়তো জানতে পারবো।